হ্যালো, ওয়েলকাম। আমি অনিলা গহির আবার এসে গেছি উইথ দ্য সেকেন্ড এপিসোড অফ পাল্প টেলস। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা মাড়ির ইনফেকশন নিয়ে কথা বলবো। মাড়ি এবং দাঁতের আশেপাশে, দাঁতকে যেই মাড়ি দিয়ে সাপোর্ট করছে, সেখানে যদি কোনো ইনফেকশন হয়, সেটার কারণে কি হতে পারে। আমি আজকে হার্ট ডিজিজ নিয়ে কথা বলবো। আপনারা কি জানেন যে মাড়ির ইনফেকশনের জন্য আপনার হৃদয় রোগ বা হার্টের সমস্যা হতে পারে? জানতেন না তো? এটা অনেকে হয়তো জানে না, বাট এটা হয়। ঠিক আছে, তো এই ব্যাপারে আমরা আরো জানতে এটারই কোনো বিশেষজ্ঞর সাথে আজকে কথা বলবো। চলুন যাওয়া যাক। আমরা এসে গেছি ডিপার্টমেন্ট অফ পিরিওডন্টিক্সে। তো চলুন এখানে একটু কথা বলে নেওয়া যাক। আমাদের সাথে আছে ডক্টর প্রীতিশ চন্দ্র পাল, এমডিএস পিরিওডন্টোলজি। তো স্যারের থেকে আমরা কিছু বিষয়ের ব্যাপারে জেনে নেব। স্যার, আমাদের যখন মাড়ির কোনো ইনফেকশন হচ্ছে, সেটাকে আমরা জিঞ্জাইভাইটিস বলছি, ঠিক আছে? তো জিঞ্জাইভাইটিস থেকে যখন মাড়ির ভেতরে যাচ্ছে, তুতের যে সাপোর্টিং স্ট্রাকচার গুলো আছে সেখানে এফেক্ট করলে সেটা আমরা ওটাকে বলছি পিরিওডন্টাইটিস বা পিরিওডন্টাল ইনফেকশন। তো এটা জিঞ্জাইভাইটিস থেকে পিরিওডন্টাইটিস কি করে হচ্ছে, ওটা একটু জানতে চাই। সো প্রথমে আমি যেটা বলবো যে জিঞ্জিভাইটিস, যেটাকে আমরা বলছি মাড়ির ইনফ্লামেশন বা মাড়ি ফুলে যাওয়া, সেটার মেন কারণ হলো দাঁতের চারপাশে এবং মাড়ি এবং দাঁতের জাংশনে যখন আমাদের নোংরা জমছে। নোংরা ইন দ্য সেন্স আমরা যে খাবার দাবার খাচ্ছি সেগুলো এবং থুতু মিক্স হয়ে যে জিনিসগুলো জমা হচ্ছে, তার জন্য আমাদের জিঞ্জিভাইটিস হচ্ছে। জিঞ্জিভাইটিসটা একটা রিভার্সেবল, মানে এটা আমরা যদি ট্রিটমেন্ট করাই এক্স্যাক্টলি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু যদি এই স্টেজে পেশেন্ট ব্রাশও ঠিক করে করছে না, ওরাল হাইজিন মেনটেন করছে না এবং কোনো ট্রিটমেন্টের দিকেও পেশেন্ট আসছে না, তাহলে কি হবে? এই যে দাঁত এবং মাড়ির মাঝখানে খাবারটা জমে আছে, এটা আস্তে 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 নিচে যেতে থাকবে। তখন আমাদের কি হবে জিনিসটা, সেটা আমাদের পেরিওডন্টাইটিস থেকে প্রোগ্রেস হবে। তো ইনিশিয়ালি যেটা হবে বা প্রথম দিকে যেটা হবে, আস্তে আস্তে মাড়ি এবং দাঁতের মাঝখানে একটা ক্যালকুলাস বা শক্ত পাথরের মতো লেয়ার এবং প্লাক, মানে নরম, যেটা খাবারের থেকে ব্যাকটেরিয়ার রিয়াকশন হয়ে তৈরি হওয়া জিনিস, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি হচ্ছে, আমাদের মাড়ি এবং দাঁতের মাঝখানে যে হাড় আছে এবং ফাইবার গুলো আছে, ওগুলো আস্তে 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 খারাপ হতে থাকছে এবং ধীরে ধীরে সেই মাড়িও আরো নামতে থাকছে। তাহলে এটা হয়ে গেল পেরিওডন্টাইটিস। তো যখনই জিঞ্জিভাইটিস থেকে পেরিওডন্টাইটিস হলো, মানে দাঁতের মাড়ি এবং দাঁতের সাপোর্টিং হাড় খারাপ হলো, তাহলে সেটা কিন্তু আর কমপ্লিটলি রিভার্সেবল নয়, মানে আগের অবস্থায় আমরা কোনোভাবেই পুরোপুরি ফিরিয়ে আনতে পারছি না। তো একবার পেশেন্টের পেরিওডন্টাইটিস হয়ে গেল মানে সেই পেশেন্ট কিন্তু তার যে লস হলো স্ট্রাকচার গুলো হাড় বা মাড়ি, সেটা থ্রু আউট দ্য লাইফ কিছুটা হলেও থেকে যাবে। তো এইটাই হলো পেরিওডন্টাইটিস। মেইন কারণ হলো নেগলেক্ট। অন্যান্য অনেক কারণ আছে, তার প্রথম এবং প্রধান কারণ হলো পেশেন্টের নেগলেক্ট। জিঞ্জিভাইটিস স্টেজে পেশেন্ট যদি সেইটা ট্রিটমেন্ট বা ওরাল হাইজিন মেনটেন ঠিক করে করছে না, তাহলে সেই স্টেজটা একটা ইরিভার্সিবল প্রসেসে চলে গেল, যেখান থেকে একদম আগের হেলথ অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। সেটাই পেরিওডন্টাইটিস। স্যার, এই পেরিওডন্টাইটিসের ফলে আমাদের কোনো শারীরিক সমস্যা, যেমন হার্টের সমস্যা বা হৃদয় রোগের কিছু হতে পারে কি? অবশ্যই হতে পারে। এটা আগে ভাবা হতো যে পেরিওডন্টাইটিস একটা দাঁতের রোগ, পেরিওডন্টাইটিস হলে ধীরে ধীরে দাঁত পড়ে যাবে, নকল দাঁত বাঁধিয়ে নেওয়া হবে। কিন্তু এখন আস্তে আস্তে যত রিসার্চ এগোচ্ছে, দেখা কি যাচ্ছে পেরিওডন্টাইটিসের সাথে হার্ট রোগের বা স্ট্রোকের বিভিন্ন কানেকশন পাওয়া যাচ্ছে। কিরকম কানেকশন? পেরিওডন্টাইটিস একটা ক্রনিক ইনফ্লামেশন, মানে অনেক দিন ধরে পেশেন্টের জিঞ্জিভাইটিস একটা লম্বা সময় ধরে থাকার ফলে পেরিওডন্টাইটিস হচ্ছে। এরকম নয় যে আজকে জিঞ্জিভাইটিস হলো পরের মাসে পেরিওডন্টাইটিস হলো, এটা একটা ক্রনিক ইনফ্লামেশন। তো ক্রনিক ইনফ্লামেশন যখন দাঁতের মধ্যে হচ্ছে, সেটা কিন্তু সিস্টেমিক্যালিও হচ্ছে, মানে পুরো বডিতে সেই ইনফ্লামেশনের যে মিডিয়েটার্স গুলো বা যে কেমিক্যাল গুলো মুখের ইনফ্লামেশনের ফলে প্রডিউস হচ্ছে, সেগুলো বডিতেও যাচ্ছে। সেটা একটা প্রধান কারণ ক্রনিক হার্ট ডিজিজ হওয়ার। সেকেন্ড কি দেখা যাচ্ছে, পেরিওডন্টাল যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো ব্লাডের থ্রুতে গিয়ে
বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে যে ব্লাড ভেসেল আছে তার মধ্যে ব্লাড ভেসেলের প্লাক ফর্মেশন বা ব্লাড ভেসেল ন্যারো করে দেওয়ার কাজে সাহায্য করছে। সেখান থেকে স্ট্রোক হওয়ার, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার এবং হার্ট ডিজিজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। থার্ড কি হচ্ছে, স্মোকিং, যেটা একটা কমন ফ্যাক্টর পেরিওডন্টাইটিসের জন্য, আবার হার্ট ডিজিজের জন্য। তো এই সমস্ত জিনিসগুলোতে এখন লিঙ্ক পাওয়া যাচ্ছে। যদি গুড ওরাল হাইজিন মেনটেন করা হয়, এটা এরকম কখনো নয় যে হার্ট ডিজিজ একটাই কারণ পেরিওডন্টাইটিস, বাট একটা অন্যতম কারণ পেরিওডন্টাইটিস হতে পারে যদি সেটা লম্বা সময় ধরে চলছে। তাহলে আমরা কি করতে পারি, যদি পেরিওডন্টাইটিস স্টেজটাকে ট্রিট করতে পারি বা পেরিওডন্টাইটিস স্টেজটা অব্দি পৌঁছাতে না দিই পেশেন্টকে, একটা অন্তত কারণকে আমরা এলিমিনেট করে দিলাম হার্ট ডিজিজ হওয়ার থেকে। তো সেটা একটা লিঙ্ক পাওয়া গেছে। তাহলে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, প্রিভেন্টিভ মেজার পেশেন্টরা কি নিতে পারে বা ওরাল হাইজিন মেনটেন করার জন্য কি কি করা উচিত? ওরাল হাইজিন প্রথম কারণ হলো, যদি আমরা যদি বলতে চাই এই যে হার্ট ডিজিজ প্রিভেনশন বা পেরিওডন্টাইটিস প্রিভেনশন, জিঞ্জিভাইটিস প্রিভেনশন হলো ডিজিজটা হতেই না দেওয়া। তাহলে যেটা করা, কমিউনিটি লেভেলে যদি অ্যাওয়ারনেস করা যায় যে কি করে ব্রাশ করতে হবে, ব্রাশের সাথে অ্যাডিশনালি কোনো কোনো পেশেন্টের হয়তো দাঁত একা বেঁকা আছে, সেক্ষেত্রে অ্যাডিশনালি সেই পেশেন্ট কিভাবে কেয়ার নিতে পারে। কোনো কোনো পেশেন্টের হয়তো মাউথ ব্রিদিং, মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস আছে, তাহলে এই ধরনের স্পেশাল কেয়ার পেশেন্টের আরো এক্সট্রা কি ব্রাশিং এর সাথে করা যেতে পারে সেগুলো পেশেন্টকে জানা। তারপরে সেকেন্ড হলো অ্যাডিশনাল মাউথ ওয়াশ, ডেন্টাল ফ্লস মানে দুটো দাঁতের মাঝখানের জায়গাগুলো পরিষ্কার করা, এবং অন্তত 6 মাসে একবার ডেন্টিস্টকে ভিজিট করা এবং স্কেলিং করানো, যাতে কি স্কেলিং একটা বড় জিনিস। আমাদের ব্রাশ করার পরেও যে নোংরাগুলো দাঁতের মাঝখানে মাঝখানে আটকে আছে, বা কোনো কোনো ক্ষেত্রে কারোর থুতুর কম্পোজিশনই এরকম হয়তো নিচের দাঁতে ক্যালকুলাস জমা হচ্ছে, প্লাক জমা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু স্কেলিং করে প্রিভেন্ট করা যায়। এটাতে যেমন জিঞ্জিভাইটিস স্টেজটাও প্রিভেন্ট হবে, পেরিওডন্টাইটিস তো পৌঁছাবেই না, সেকেন্ড হলো দাঁতের ক্যাভিটি হওয়া, এগুলোও প্রিভেন্ট হয়ে যাবে। এবং হার্ট ডিজিজ তো অনেকটা পরের ব্যাপার আমি বলছি, তার আগে ছোট ছোট দাঁত রিলেটেড সমস্যা, মুখ রিলেটেড, মারি রিলেটেড সমস্যা কিন্তু প্রিভেন্ট করা যাবে। তাহলে ব্রাশিং, মাউথ ওয়াশ, যাদের যাদের স্পেশাল কেয়ার দরকার আছে সেগুলো ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে জানা, এবং 6 মাসে একবার ডেফিনেটলি ডেন্টাল ভিজিট করা, এবং দরকার হলে অবশ্যই স্কেলিং করা। এটাতে আমরা এটা পুরোটাই প্রিভেন্ট করতে পারি বলা যেতে পারে। আর একটা লাস্ট কোশ্চেন করবো, যে একটা মিথ থাকে যে স্কেলিং বা ওরাল প্রোফাইল্যাক্সিস করলে অনেকে বলে যে দাঁত মরে যাচ্ছে, অনেক পেশেন্টরা এটা কমপ্লেন করে, এটা কতটা সত্যি বা মিথ্যে সেটা একবার একটু বলে দিন। প্রথম কথা হলো, এই জিনিসটা কিন্তু সত্যি নয়। যদি কোনো পেশেন্ট এরকম হচ্ছে যে সে হয়তো 20 বছর ধরে ঠিকভাবে ব্রাশ করছে না, তার এখন হয়তো 50 বছর বয়স, সে 30 বছর 25-30 বছর বয়স থেকে কোনোদিনই ঠিক করে ব্রাশ করেনি। আমি যেটা বললাম, প্রথম দিকে নরম জাতীয় একটা পরত পড়ে দাঁতের উপরে, সেটাকে আমরা প্লাক বলি। সেটা আস্তে আস্তে থাকতে 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 হার্ড হয়ে যায়, এবং সেটা কি হয়, চেপে যখন মাড়ির উপর বসে, মাড়ির হাড় এবং মাড়ি সব ক্ষইতে থাকে। তখন কি হয়, একজন 50, 55, 60 বছরের লোক আসছে, তার দাঁতে আর মাড়ি আর হাড় কিছু বেঁচে নেই, ওই নোংরার যে পরতটা দাঁতের দু সাইডে জমে আছে সেটা দিয়েই দাঁতটা ধরে আছে। সেই পেশেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি যখনই নোংরাটা সরে গেল দাঁত নড়ছে, কিন্তু আমরা সেই স্টেজ অব্দি যাওয়ার পরে এটা তো হবে। কিন্তু যদি কোনো একজন ইয়াং পেশেন্ট বা যে পেশেন্ট রেগুলার ওরাল হাইজিন মেনটেন করছে মোটামুটি, তার ক্ষেত্রে স্কেলিং করা হয়, আমরা ওই নোংরা জিনিসটাকে ওই অব্দি যেতেই দিচ্ছি না কখনোই। তাই জন্য স্কেলিং এর পর দাঁত নড়ে না। যে দাঁত নড়ার মিথ, অনেকেই হ্যাঁ বলবে আমার ঠাকুমার হয়েছিল, বাবার হয়েছে, সেটা এই জন্যই যে তারা এত লেট স্টেজে গিয়ে পৌঁছেছে যে তখন আর দাঁতের মধ্যে কোনো অ্যাডিশনাল সাপোর্ট কিছু বেঁচে নেই, তখন দাঁতটাই নোংরা দিয়েই ধরে আছে। সেই স্টেজ অব্দি হলে তো ডেফিনেটলি তিনিও যদি স্কেলিং না করান, দাঁতগুলো ন্যাচারালি হয়তো কয়েক বছরের মধ্যে এমনি পড়ে যাবে। তো সেই জন্য আমার মতে সবার স্কেলিং করানো উচিত। এখন আল্ট্রাসোনিক স্কেলিং দিয়ে স্কেলিং করা হয়, সেটাতে দাঁতের এবং মাড়ির কোনো ক্ষতি তো হয় না, উল্টে এটা দাঁত এবং মাড়িকে হেলদি করে, এবং দাঁত নড়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না যদি আপনি প্রত্যেক 6 মাসে বা 1 বছরে স্কেলিং করাচ্ছেন। কোনোভাবেই দাঁত নড়া বা দাঁতের ক্ষতি হওয়া, দাঁতের এনামেলের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। থ্যাংক ইউ স্যার আপনার টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর আপনারাও দেখতে থাকুন, আমরা আবার পরের একটা এপিসোড নিয়ে আসবো, যেটা আমরা আরো অন্য কিছু নিয়ে কথা বলবো। স্টে টিউনড।